ইরানের পারমাণবিক কৌশল আবার আলোচনায়। দেশটি বর্তমানে সৌদি আরবের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, কিন্তু কেন এই মুহূর্তে? 12 দিনের যুদ্ধের কয়েক মাস পর সর্বোচ্চ নেতা খামেনি কি কোনো চুক্তি খুঁজছেন? হোয়াইট হাউসের সফরের আগে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের চিঠিতে এমবিএস এর জন্য কি ছিল? ইরান যুক্তরাষ্ট্রের সাথে স্থবির পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার জন্য মধ্যস্থতা চেয়েছিল। অর্থনৈতিক সংকট আরও খারাপ হওয়ার মধ্যে তেহরান আরও ইসরায়েলি বিমান হামলার আশঙ্কা করছে বলে জানা গেছে। রয়টার্স জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট তার মার্কিন সফরের আগে সৌদি ক্রাউন প্রিন্স এমবিএসকে একটি চিঠি পাঠিয়েছেন। পেজেশকিয়ানের চিঠিতে ইরান জোর দিয়েছে যে তারা ভবিষ্যতে কোনো ধরনের সংঘাত চায় না, তবে ইরানের কূটনৈতিক দাবিগুলো তাদের পারমাণবিক অধিকারের গ্যারান্টির ওপর নির্ভরশীল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমরা লড়াই করতে চাই না। প্রথম দিন থেকেই আমি বলেছি যে আমরা লড়াই চাই না। আমরা এই পৃথিবীতে শান্তি ও নিরাপত্তায় বাঁচতে চাই, কিন্তু অপমানিত হতে চাই না। আর এটা গ্রহণযোগ্য নয় যে তারা আমাদের ওপর যা চায় তা চাপিয়ে দেবে, আর আমরা শুধু তাদের সেবা করব। ইরানের জনগণ পারে, এবং আমরা এমন একটি দেশ গড়তে পারি যা হবে সমৃদ্ধ, গর্বিত এবং শক্তিশালী। আমরা বিশ্বের সাথে ঝগড়া করি না। আমরা তাদের 100 বার বলেছি, কিন্তু তারা চায় না যে আমরা দাঁড়িয়ে থাকি। তারা বলে, এসো এবং আমাদের সাথে ক্ষেপণাস্ত্রের বিষয়টি আলোচনা করো। ঠিক আছে, আমরা আলোচনা করেছি। এরপর তারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে যখন তারা আমাদের প্রতিরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র না রাখার কথা বলে। তারপর যখন খুশি আমাদের বোমা মারে, যেমনটা গাজার জনগণের ক্ষতি করেছে। এমবিএসকে লেখা চিঠির মাধ্যমে তেহরান কাতার এবং ওমান থেকে সৌদি আরবের মধ্যস্থতার পথ পরিবর্তন করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, পেজেশকিয়ানের বার্তাটি ছিল সম্পূর্ণভাবে দ্বিপাক্ষিক। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সরাসরি আলোচনা নিয়ে তার উদ্বেগ প্রকাশ করে বলেন, যখন আমরা ঘনিষ্ঠ মিত্র, তখন আমরা এই ইস্যুতে নিবিড়ভাবে একসাথে কাজ করব, এবং আমরা আমেরিকা এবং ইরানের মধ্যে একটি চুক্তি পৌঁছাতে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আমরা বিশ্বাস করি যে ইরানের ভবিষ্যতের জন্য একটি ভালো চুক্তি থাকা ভালো, যা এই অঞ্চল এবং বিশ্বের এবং আমেরিকার বাকি অংশকে সন্তুষ্ট করবে। তাই আমরা সেই দিনটি দেখতে আমাদের যথাসাধ্য চেষ্টা করব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, আর যাই হোক, ইরান একটি চুক্তি করতে চায়। আমি এর জন্য পুরোপুরি উন্মুক্ত এবং আমরা তাদের সাথে কথা বলছি। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে আইএইএ পরিদর্শনের পুনঃসূচনাকে স্বাগত জানিয়েছে। ইরান আনুষ্ঠানিকভাবে আইএইএ এর সাথে কায়রোতে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি বাতিল করেছে। জাতিসংঘের এই পারমাণবিক নজরদারি সংস্থার সর্বশেষ প্রস্তাবের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইএইএ এর প্রস্তাবে বলা হয়েছিল যে ইরানকে অবিলম্বে তার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের অবস্থা জানাতে হবে। ইরানের বিপক্ষে যুদ্ধে মার্কিন ইসরায়েলি মিসাইল ঘাটতি। গত জুনের যুদ্ধের মাত্র 1 সপ্তাহ পরে রিপোর্টে দেখা যায়, ইসরায়েলের হাতে কেবল 12 দিনের বিমান প্রতিরক্ষা মিসাইল মজুদ বাকি ছিল। 18 জুন যুদ্ধের 5 দিন পর এক মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ইসরায়েলের উন্নত অ্যারো সিস্টেমের সরবরাহ দ্রুত ফুরিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই সারাদিন বসে থেকে মিসাইল প্রতিহত করতে পারে না, বলেন টম কারাকো, মিসাইল ডিফেন্স প্রজেক্টের পরিচালক। ইসরায়েলও তাদের মিত্রদের এখন দ্রুত ব্যবস্থা নিতে হবে, কারণ সময় নেই। তিনি আরও বলেন, প্রতিরোধ ব্যবস্থা ইতিমধ্যে চাপে আছে। খুব শিগগিরই হয়তো তাদের সিদ্ধান্ত নিতে হবে কোন মিসাইল প্রতিহত করবে আর কোনটা নয়। এ সময় মার্কিন থার্ড সিস্টেমের অপারেটররাও 12 দিনের যুদ্ধে প্রায় 150টি মিসাইল নিক্ষেপ করে ইরানি ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে। এটি যুক্তরাষ্ট্রের মোট থার্ড মিসাইল মজুদের প্রায় 1/4, যা তাদের মজুদের গভীর সীমাবদ্ধতা প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, যদিও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা হাজারো জীবন বাঁচিয়েছে, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের মজুদে ভয়াবহ ঘাটতি তৈরি করেছে। প্রতিবেদনটি আরও জানায়, দীর্ঘ যুদ্ধ চললে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হয়তো অন্য দেশগুলোর জন্য বরাদ্দ ইন্টারসেপ্টর মিসাইল সরিয়ে আনতে হতো, অথবা কিছু শত্রু মিসাইলকে ইচ্ছাকৃতভাবে ভেদ করতে দিতে হতো। একজন মার্কিন কর্মকর্তা জানান, চাহিদা এত বেশি ছিল যে এক পর্যায়ে পেন্টাগন সৌদি আরবের জন্য কেনা কিছু ইন্টারসেপ্টর ইসরায়েলে পাঠানোর পরিকল্পনা করেছিল। এত দ্রুত ফুরিয়ে আসা মিসাইল মজুদি ইরান ও ইসরায়েলকে 12 দিনের মধ্যেই যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন প্রস্তুতি।
ইরানের মতো একটি নিষেধাজ্ঞাগ্রস্ত দেশের সঙ্গে মাত্র 12 দিনের যুদ্ধেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা মজুদে ফাঁক ধরা পড়ায় দুই দেশই এখন বিমান প্রতিরক্ষা মিসাইল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা করেছে মিউনিশনস এক্সিলারেশন কাউন্সিল, যা প্রতিরক্ষা মিসাইল উৎপাদন দ্রুততর করতে কাজ করছে। অন্যদিকে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয় জুলাইয়ে জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমির বারম ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন, যাতে অ্যারো ইন্টারসেপ্টর মিসাইলের ধারাবাহিক উৎপাদন দ্রুত বাড়ানো যায়। বারাম বলেন, অ্যারো ও অন্যান্য গুরুত্বপূর্ণ সিস্টেমের উৎপাদন হার বাড়ানো আমাদের কৌশলগত পরিকল্পনার অংশ, যাতে আমরা ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে পারি। নতুন প্রতিরক্ষা ব্যবস্থা ও ভবিষ্যতের যুদ্ধ। ইসরায়েল এখন নতুন প্রজন্মের প্রতিরক্ষা ব্যবস্থা সংযোজন করছে, যেমন অ্যারো 4, যা অ্যারো 2 এর জায়গা নেবে, স্কাইসনিক, যা হাইপারসনিক মিসাইল প্রতিহত করতে তৈরি করা হচ্ছে। 2023 সালের জুনে রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম স্কাইসনিক ইন্টারসেপ্টর উন্মোচন করে। এটি জটিল কৌশলী গতিবিধির হাইপারসনিক মিসাইল প্রতিরোধে সক্ষম প্রথম ব্যবস্থা। রাফায়েলের তথ্য অনুযায়ী স্কাইসনিক অতুলনীয় গতিশীলতা ও গতি নিয়ে তৈরি, যা এমন হাইপারসনিক হুমকি প্রতিহত করতে পারে যেগুলো বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার নাগালের বাইরে। উল্লেখযোগ্যভাবে ইরান দাবি করছে যে তাদের কাছেও হাইপারসনিক মিসাইল আছে, যেমন ফাত্তা 1 ও ফাত্তা 2। স্পষ্টতই ইরান ও ইসরায়েল উভয় দেশই এখন পরবর্তী সংঘাতের জন্য নিজেদের অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে। আরেকটি যুদ্ধ যেন সময়ের অপেক্ষা। কবে শুরু হবে তা এখন নির্ভর করছে তেহরানের পারমাণবিক কর্মসূচির গতির ওপর। ইরান সৌদি মার্কিন প্রতিরক্ষা চুক্তির মধ্যে সৌদি ক্রাউন প্রিন্স এমবিএসকে একটি গোপন চিঠি পাঠিয়েছে। ট্রাম্প যখন সৌদিকে উদ্দেশ্য করে প্রকাশ্যে ইরান নিয়ে মন্তব্য করেন, তখন ইরান এই বড় পদক্ষেপটি নেয়। এখন প্রশ্ন উঠছে, সৌদি আরব কি ইরান মার্কিন নতুন সমঝোতার মধ্যস্থতাকারী হতে যাচ্ছে? ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের রাষ্ট্রপতি পেজেশকিয়ান সৌদি ক্রাউন প্রিন্স এমবিএসের কাছে একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন। ইরানের প্রতিনিধি আলী রেজা রাশিদিয়ান রিয়াদে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজের হাতে এই চিঠিটি তুলে দেন। ইরানি গণমাধ্যম এমনটাই জানায়। সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যমও বৈঠকটি নিশ্চিত করেছে, তবে তারা চিঠির বিষয়বস্তু প্রকাশ করেনি। ইরানের রাষ্ট্রদূত আলী রেজা নাইতিও আলোচনায় যোগ দেন, যা পুরো ঘটনাটির সংবেদনশীলতা আরও বাড়িয়ে তোলে। এই সময়টি বিশেষভাবে নজর কাড়ে, কারণ ঠিক তখনই এমবিএস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা সব বিষয়ে একপাশে ছিলাম। আমি মনে করি আমরা ইরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংস করার ক্ষেত্রে দারুণ কাজ করেছি। কেউ এটা করতে পারত না, কোনো প্রেসিডেন্টও এটা করতে পারত না। আমি তাকে করতে দিয়েছি কারণ এটা সঠিক কাজ ছিল। আপনি কখনোই পারমাণবিক ইরান চান না, তাই আমরা আপনাকে খুব ভালো অবস্থানে এনে দিয়েছি। আর আমি শুধু বলতে চাই, আপনি আমার বন্ধু, এটা আমার জন্য সম্মানের। আপনি এখানে আছেন, এইটাও সম্মানের। আপনি চাইলে কিছু বলতে পারেন। ধন্যবাদ। ট্রাম্প সম্প্রতি সৌদি আরবকে ধন্যবাদ জানিয়ে বলেছেন যে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংস করতে সাহায্য করেছে। তিনি দাবি করেছেন, আর কোনো প্রেসিডেন্ট এটা করতে পারত না। এটি ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানেরই ইঙ্গিত। ইরানি গণমাধ্যম জানায়নি রাষ্ট্রপতি পেজেশকিয়ানের এই গোপন চিঠি ট্রাম্পের মন্তব্যের জবাব ছিল কিনা। ইরান ও সৌদি আরব 2023 সালে চীনের মধ্যস্থতায় বহু বছরের বৈরিতার পর সম্পর্ক পুনরুদ্ধার করে। এই চুক্তির ফলে দুই দেশের দূতাবাস খুলে দেওয়া হয় এবং পুরনো বেশ কিছু সমঝোতা পুনরায় কার্যকর হয় 7 বছরের বৈরিতার পর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ইরান চুক্তি করতে চায় না, কিন্তু আমি বলতে পারি তারা আসলে খুবই চায়। আমি পুরোপুরি প্রস্তুত আছি। আমরা তাদের সঙ্গে কথা বলছি এবং প্রক্রিয়া শুরু করেছি। ইরানের সঙ্গে চুক্তি হওয়া ভালো হবে। যুদ্ধের আগে এটি করা যেত, কিন্তু হয়নি। তবে আমি মনে করি কিছু না কিছু হবে। তারা খুবই চাইবে। তারা অন্য কিছু বললেও তারা খুবই চাইবে। এদিকে ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন যে ইরান মার্কিন আলোচনা চলছে এবং বলেছেন তেহরান চুক্তির জন্য মরিয়া আলোচনা চলছে। তিনি আরও বলেন, তিনি সম্পূর্ণ প্রস্তুত একটি চুক্তির জন্য এবং শিগগিরই কিছু ঘটতে পারে বলে আশা করেন। ট্রাম্প ইসরায়েলের আপত্তি উপেক্ষা করে গাজা নিয়ে ঐতিহাসিক প্রস্তাব এগিয়ে নিচ্ছেন। মুসলিম বিশ্ব বড় জয় পেয়েছে, কারণ যুক্তরাষ্ট্র প্রথমবার স্পষ্টভাবে ফিলিস্তিনি রাষ্ট্রের কথা বলছে।
ওয়াশিংটন জানিয়ে দিয়েছে, ইসরায়েলের জন্য গাজা শান্তি পরিকল্পনার ভাষা কোনোভাবেই পরিবর্তন করা হবে না। ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে ইসরায়েল বনাম যুক্তরাষ্ট্র এক নতুন রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। গাজা বিষয়ক জাতিসংঘের ভোটের আগে ওয়াশিংটন স্পষ্টভাবে ইসরায়েলের চাপ অগ্রাহ্য করছে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে পাঠ্য পরিবর্তন করতে রাজি হয়নি। নেতানিয়াহু সতর্ক করেছেন, এই সিদ্ধান্ত তার নাজুক রাজনৈতিক জোটকে বিপদে ফেলতে পারে। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা বলছেন, এই খসড়ায় পরিবর্তন আনলে কঠোর পরিশ্রমে গড়া সংখ্যাগরিষ্ঠতা ধসে পড়তে পারে। এই খসড়াটি ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনারই ধারাবাহিকতা, যেখানে ফিলিস্তিনি রাষ্ট্রের পথের উল্লেখ রয়েছে। ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা ফিলিস্তিনি রাষ্ট্র কিংবা সৌদি ফরাসি প্রস্তাব কোনো কিছুর উল্লেখই মেনে নেবে না। খসড়ায় আরও বলা হয়েছে, পুনর্গঠিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ আবার গাজায় ফিরে আসতে পারে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে যে সমঝোতা হয়েছে তাতে রাষ্ট্র প্রতিষ্ঠার শব্দগুলো ইচ্ছাকৃতভাবেই রাখা হয়েছে। কাতার, তুরস্ক, সৌদি আরব ও মিশরের চাপেই এই ভাষা আরও শক্ত হয়েছে। ইসরায়েলি কূটনীতিকরা ভয় রয়েছেন, রাষ্ট্র শব্দটি গাজায় ফিলিস্তিনিদের দাবিকে আরও বৈধতা দিতে পারে। রাশিয়া ও চীন সম্ভবত ভোটে বিরত থাকবে, তবে মার্কিন খসড়ায় ভেটো দেবে না বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সবাই দ্বিধায় আছে, কেউ কেউ কঠোরভাবে বিরোধিতা করছে তার বিরুদ্ধে। তবুও আমার মনে হচ্ছে আমরা ইতিবাচক উত্তর পাব, তবে এখনও ততটা নিশ্চিত নই। মার্কিন পক্ষ বলছে, এই প্রস্তাব গাজায় একটি স্থিতিশীলতা বাহিনী গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত শুধু ইন্দোনেশিয়া ও আজারবাইজান গাজায় সেনা পাঠাতে সম্মত হয়েছে। মিশর, জর্ডান ও সৌদি আরব হামাসের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের ভয়ে এতে রাজি হয়নি। ইসরায়েল আবারও বলেছে, গাজায় কোন দেশ সেনা পাঠাতে পারবে সে বিষয়ে তাদের মতামত গুরুত্বপূর্ণ থাকবে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজার যে অংশ হামাসের নিয়ন্ত্রণে সেটি নিরস্ত্রীকরণের বিষয়টি ২০ দফা পরিকল্পনাতেও ছিল না, অন্য কোনো নথিতেও নয়। এই এলাকা নিরস্ত্রীকৃত হবে এবং হামাসকে নিরস্ত্র করা হবে। সহজ পথে হোক বা কঠিন পথে এটি হবেই। এটা আমি বলেছি, এটা প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন। আর ফিলিস্তিন রাষ্ট্রের ব্যাপারে জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে আমাদের আপত্তি আগের মতোই কঠোর। এই অবস্থান বদলায়নি। দশকের পর দশক বাইরের ও ভেতরের চাপের বিরুদ্ধে আমি এই অবস্থান ধরে রেখেছি, তাই আমার কারো পরামর্শ, টুইট বা বক্তৃতার দরকার নেই। যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় নতুন সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই ঘোষণা দেন। তিনি বলেন, লাতিন আমেরিকা থেকে তৎপর মাদক সন্ত্রাসীদের দমন করতে ওয়াশিংটন নতুন একটি বড় অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার সমুদ্র এলাকায় যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে। কিছু ছোটখাটো সামরিক অভিযানও পরিচালনা করেছে। এতে উদ্বেগ তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্র এবার স্থলপথেও হামলা চালাতে পারে। এমন হামলা হলে পুরো অঞ্চলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটন নতুন অভিযানের ঘোষণা দিয়েছে। পিট হেগসেথ সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট দেন। তিনি লেখেন, আজ আমি অপারেশন সাউদার্ন স্পিয়ারের ঘোষণা দিচ্ছি। তার মতে, এই অভিযান যুক্তরাষ্ট্রকে সুরক্ষিত করবে। এটি দেশটির সীমান্ত থেকে মাদক সন্ত্রাসীদের নির্মূল করবে। এমন মাদক দেশটিতে ঢুকতে দেবে না যেগুলো আমেরিকানদের হত্যা করছে। তবে তিনি জানাননি অভিযানটি ঠিক কবে থেকে শুরু হবে। এই অভিযানের পুরো পরিসর কতটা হবে সেটিও পরিষ্কার করেননি। এমনকি সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার জলসীমায় যুক্তরাষ্ট্র যে অভিযানগুলো চালিয়েছে, নতুন অভিযানের সঙ্গে সেগুলোর কী পার্থক্য থাকবে এ ব্যাপারেও কোনো তথ্য দেননি। নতুন এই অভিযান সম্পর্কে জানতে এএফপি যোগাযোগ করেছিল পেন্টাগনের সঙ্গে, কিন্তু পেন্টাগনের মুখপাত্র প্রতিরক্ষামন্ত্রীর দেওয়া তথ্য ছাড়া আর কিছু বলতে চাননি। তবে সম্প্রতি সিবিএস এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়, ভেনেজুয়েলায় নতুন অভিযানের বিস্তারিত মার্কিন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনার মধ্যে স্থলপথে হামলার বিষয়টিও রয়েছে। রয়টার্স 14 নভেম্বর এক সূত্রের বরাতে জানায়, ভেনেজুয়েলায় সামরিক অভিযান কিভাবে চালানো হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা 3 দফা বৈঠক করেন। সব বৈঠকই হয়েছে হোয়াইট হাউসে। তবে এসব বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে তা বাইরে প্রকাশ করা হয়নি। উল্লেখযোগ্য বিষয় হল, লাতিন আমেরিকায় অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই F-35 যুদ্ধ বিমান মোতায়েন করেছে।
যুদ্ধজাহাজ পাঠিয়েছে। পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনও ওই অঞ্চলে অবস্থান করছে। সেখানে যুক্ত করা হয়েছে বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড। এই বিশাল রণতরীতে রয়েছে প্রায় ৫,০০০ মার্কিন সেনা, আছে ৭৫টি যুদ্ধ বিমানও। মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক থেকে সামরিক অভিযান চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। গত সেপ্টেম্বরের শুরু থেকে আন্তর্জাতিক জলসীমায় ২০টি নৌযানে মার্কিন নৌবাহিনী ও বিমান বাহিনী হামলা চালিয়েছে। এই হামলাগুলোতে ৭৬ জন নিহত হয়েছেন।